শেখ হাসিনা একবার আশা করেছিল এক সময় 13 সালের পরে যে উনি এদেরকে পক্ষপুটের নিচে নিয়ে আসতে পারবেন, মানে ডানার নিচে আনতে পারবেন। সে কারণে উনি কাউমি জননী উপাধিও নিয়েছিলেন, পেয়েছিলেন, লাভ হয়নি 2 পয়সা। তাকে ওনাদের হাতেই পরাজিত হয়ে, লাঞ্ছিত হয়ে চলে যেতে হয়েছে। আর সেখানে তো বিএনপি শিশু। I want to thank Pradhanmantri from my heart. 1600 square mile of কাঁচা রাস্তা। মুখে লাগাম টানেন। হাসিনার মুখ তো এইখান থেকে কিক মেরে ভারতে পাঠাই দেওয়া হয়েছে, আপনাদেরকে কিন্তু পাকিস্তানে পাঠাই দেওয়া হবে মুখে সুই সুতা দিয়ে সেলাই করে দিয়ে। বহু স্বৈরাচারের দোসরকে রাস্তায় কুটির সাথে বেঁধে রেখেছিলাম। আমরা কিন্তু জুলাই আগস্ট আন্দোলন ঘটিয়েছি। 5 তারিখের পরে যারা জুলাই ব্যবসা শুরু করেছিল তারাও এখন জনগণের কাছে তাদের নেকাব খুলে গিয়েছে। আর এই ভুল যাতে ভবিষ্যতে না হয় এই জন্যই তাদের পরিচয় আপনাদের সামনে থাকা জরুরি। একটা বড় ধরনের সিদ্ধান্ত বাংলাদেশে ফাইনাল হয়ে গেছে। এটা বাংলাদেশের ভূ রাজনীতিতে, বাংলাদেশের কৌশলগত রাজনীতিতে একটা মাইলফলক হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। সংসদে হিজাব নিয়ে কটাক্ষ করা হচ্ছে, পুশিং করা হচ্ছে, সীমান্তে হত্যা করা হচ্ছে, ভারত থেকে হাই কমিশনার প্রবেশ করে অখণ্ড ভারতের স্বপ্ন দেখছেন। অবশেষে পরিমণি কাণ্ডে ডিবির সাবেক এডিসি মোহাম্মদ গোলাম সাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আলোচিত চিত্রনায়িকা পরিমণির সঙ্গে রাত্রি যাপন ও অনৈতিক সম্পর্কের বিষয়টি প্রমাণিত হওয়ায় বিভাগীয় ব্যবস্থা হিসেবে সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। তাতে বুঝতে পেরেছেন যে আসলে আজকের ভিডিওটি কোন লেভেলের হতে চলেছে বা কি বিষয় নিয়ে হতে যাচ্ছে। দর্শক, পিনাকি ভট্টাচার্যের একটা বক্তব্য আজকে আপনাদের সাথে শেয়ার করব। ডক্টর জাহিদুর রহমান বা জাহেদ টেক নামে যাকে আপনারা চেনেন, বলতে পারেন তার যে আওয়ামী লীগের পীড়িত রয়েছে তার ভিতরে, সেটা কিন্তু তিনি গুছিয়ে দিয়েছে এই ভিডিওর মাধ্যমে, সেটা আপনারা প্রমাণ পাবেন। তাছাড়া ব্যারিস্টার রুমিন ফারহানের একটা বক্তব্যের কিছু অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতেই শুনেছেন, যেখানে বিএনপিকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কিন্তু এই কথাটি বলেছে। অর্থাৎ আওয়ামী লীগের সাথে যেমন কওমি মাদ্রাসাকে একসময় স্বীকৃতি দেওয়ার কথা বলার কারণে কওমি থেকে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেওয়া হয়েছিল, তো তারপরে বুঝতেই পারছেন সেই কওমিরে কিন্তু শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে। এরকম কথা বুঝিয়েছে বিএনপিকে যে আপনারা তো আসলে শ্রমপোষী, আপনারা তো আওয়ামী লীগের কাছে কিছুই নয়, অর্থাৎ সাবধান, এরকমই তিনি বোঝানোর চেষ্টা করছে। তো তাছাড়াও দর্শক শ্রোতা আরও বেশ কিছু ভিডিওর অংশ আপনারা দেখেছেন। আমি বলবো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, তাহলে অনেক কিছু আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। শুনেছেন তো শুরুতে ইন্ডিয়া কষা জায়েদের কাছে একটা ছেঁচড়া দেশ ছিল। ছেঁচড়া মানে জানেন তো, নিজ প্রকৃতির মানুষ, চরিত্রহীন বা লজ্জাহীন মানুষ, প্রতারক বা ঠকানোর স্বভাব আছে এরকম ব্যক্তি, বা ঋণ শোধ করতে অনীহা বা টালবাহানা করে, ইতর বলা যায় আর কি। কলকাতায় আবার এই শব্দটা কিন্তু এত খারাপ অর্থে ব্যবহার করা হয় না, আমরা যে অর্থে ব্যবহার করি। ছেঁচড়া এটা কলকাতার খাবারের নাম, জানেন তো? জানেন না? খাইতে গেলে ভালোই, মাছ আর সবজি দিয়ে একটা রেসিপি আর কি। এডিটে এনা দেখান। অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে ছেঁচড়ার রেসিপি আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, তাই চেষ্টা করেছি একদম সহজ পদ্ধতিতে রেসিপিটা করে দেখানোর। আর আজকে আমাদের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে ছেঁচড়া। দেখেছেন, সেই ছেঁচড়া দেশ কষা জায়েদরে ঢুকতে দেয় নাই, দিল্লিতে আটকে রেখেছিল, মোটামুটি অপমান করে বসায় রেখেছিল। এখন কথা হইতেছে কেন তারা এইভাবে বসায় রাখলো, অপমান করলো, কেনই বা তারা ঢুকতে দিল না? আসলে কি হয়েছে সেটা তো আর আমাদের জানার কথা না, কিন্তু আমি যে কাহিনী করব সেটা মিলাই দেখবেন, মিলে কিনা, মিলে যাবে দেখবেন। আসেন আমরা একসাথে সেটা আবিষ্কার করি, কষা জায়েদরে কেন দিল্লিতে আটকে রাখা হইল। আপনারা প্রথমে দেখলেন কষা জায়েদ ইন্ডিয়াতে ছেঁচড়া করতেছে, এমন ভিডিও তো দেখছেন। গত বছর সেপ্টেম্বর মাসে খাগড়াছড়িতে কিছু ঘটনা ঘটেছিল, 3 জন মারা গেছিল। সেই সময় ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা কইছিল এইটায় ভারতের সংশ্লিষ্টতা আছে, মনে আছে না? একটা গেঞ্জাম হয়েছিল। সেই সময় কষা জায়েদ একটা ভিডিও বানিয়েছিল, ওই টাইমে তো দিনে 2-3টে করে ভিডিও বানাইতো। ওই কইছিল সেই ভিডিওতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এখানে ভারত এবং ফ্যাসিস্টের দোসরেরা জড়িত আছে। আমি মনে করি ওই কষা জায়েদ করছে, আমি মনে করি থাকতেই পারে। বাংলাদেশে যেখানে কোনো একটা কেওয়াস বা বিশৃঙ্খলা তৈরির সম্ভাবনা আছে, সেখানে আওয়ামী লীগ এবং তার টাকা কাজ করবে, সেখানেই ভারত কাজ করবে, এটা নিয়ে আমার ন্যূনতম কোনো দ্বিধার কিছু নাই। কষা জায়েদ নিজে কইছিল। আরো কইছিল পাহাড়ে বা আমাদের দেশে আগে যখন ইনসার্জেন্সি মানে বিদ্রোহ ছিল, তখন ভারত প্রত্যক্ষভাবে তাদের মদত দিচ্ছে, এগুলো আমাদের জানা তথ্য। সুতরাং ভারত এখনকার প্রেক্ষাপটে বাংলাদেশকে চাপে রাখার জন্য এমন কিছু করবে না, এটা আমি মনে করি না। করতেই পারে, কিন্তু সরকারের এই কাজগুলো অনেক আগে থেকে বুঝে প্রিএমটিভ স্টেপস নেওয়া দরকার ছিল। ঘটনা ঘটার পরেও এমনভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া দরকার ছিল যাতে অন্তত জানমালের ক্ষয়ক্ষতি না হয়। আমরা মর্মান্তিকভাবে 3 জন মানুষ মারা যেতে দেখলাম, সেই ঘটনাগুলো যেন না ঘটে। এই কথাই কইছিল, আমার কথা বিশ্বাস করার দরকার নাই, তার নিজের মুখে শোনেন, এইটা সে মানে দেখান। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে কথা বলতে দেখলাম, তিনি বলছেন যে এটার সাথে ভারত এবং ফ্যাসিস্টের দোসররা জড়িত আছে।
আমি মনে করি থাকতেই পারে বাংলাদেশে যেখানে যেখানে কোনো একটা কেওস তৈরির সম্ভাবনা আছে এবং এই কেওসটাকে আরও বেশি খারাপ করে তোলার সম্ভাবনা আছে, সেখানে আওয়ামী লীগ এবং তার টাকা কাজ করবে, সেখানেই ভারত কাজ করবে। এটা নিয়ে আমার কোনো ন্যূনতম কোনো দ্বিধার কিছু নেই। আর পাহাড়ে আমাদের আগে যখন ইনসার্জেন্সি ছিল তখন ভারত প্রত্যক্ষভাবে সেটা মদত দিয়েছে, এগুলো আমাদের জানা তথ্য। সুতরাং ভারত এখনকার প্রেক্ষাপটে বাংলাদেশকে চাপে রাখার জন্য এমন কিছু করবে না, এটা আমি মনে করি না, করতেই পারে। শুনিছেন? আচ্ছা বলেন তো, ইন্ডিয়া কখনো কইছে যে আমরা খাগড়াছড়িতে আগুন জ্বালায় রাখবো, গ্যাঞ্জাম করবো? কইছে? কয় নাই। তাও কষা জায়েদ কইতেছে ইন্ডিয়া এটা করতেই পারে। ইন্ডিয়া কয় নাই, তারপরেও কইতেছে ইন্ডিয়া এটা করতেই পারে। তারপরে সে উপদেষ্টা হইলো, পশ্চিমবঙ্গে নির্বাচন হইলো, শুভেন্দুর ঘোষিত নির্বাচনী ইশতেহারে 1 কোটি বাংলাদেশি মুসলমানকে তাড়ানোর পরিকল্পনা দেওয়া হইলো। সে নির্বাচনের আগে পারফরমেন্স করে দেখাইলো কেমনে বাংলাদেশিদের দাওয়া দেবে। ধর ধর বাংলাদেশি ধর, এডিটে সাহেব দেখান আরেকবার। বাংলাদেশি মুসলমান, সব বাংলাদেশি মুসলমান, দেখেছেন না? এটা তারা ডিটেনশন সেন্টার বানাইলো, সেখানে সে ডিটেনশন সেন্টার অনেকে আটকে রাখলো, সেখান থেকে নানা পয়েন্ট দিয়ে বাংলাদেশে পুশিনের চেষ্টা করলো, অনেকগুলো পয়েন্ট দিয়ে রাতে বেলা করে আমাদের বিজেপি ঠেকাইলো, গ্রামবাসীর সহায়তায় অনেক পরিবার নোম্যান্স ল্যান্ডে অবর্ণনীয় কষ্টে দিনের পর দিন কাটাইলো, আমরা দেখছি না। শুভেন্দু দাবি করলো 5000 পুশব্যাক করেছে, এর মধ্যেই কোনটিতে ঢুকিছে আমাকে জানে। আর এই কষা জায়েদ কইলো ইন্ডিয়া ইচ্ছা করে করে না এটা। ঠিক একই সময় আসলো ইন্ডিয়ার নতুন হাই কমিশনার, সে কি বললো জানেন? আসেন সেটা একটু দেখি। সে কইলো আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, মানে ইন্ডিয়া, তার সঙ্গে 20 কোটি অ্যাড করছি, মানে 160 কোটি। আমি এখানে যা করতে চাই তা সব একসঙ্গে হবে, আলাদাভাবে ভাবছি না। দেখছেন না আমি হেঁটে চলে আসছি, একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। আমাদের যন্ত্রণা কিভাবে এক হয় রে হারামজাদা? আমাদের যন্ত্রণা তো ইন্ডিয়া, আমাদের স্বপ্ন কিভাবে এক হয় রে হারামজাদা? তোদের স্বপ্ন তো অখণ্ড ভারত। তোরার আমার স্বপ্ন, তোরার আমার যন্ত্রণা কি এক নাকি রে হারামজাদা? আমি একটাই কথা বলতে পারি, আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, আর ওতে আমি 20 কোটি অ্যাড করে দিই, তাহলে 160। আমি যা এখানটা করতে চাই ওইটা 140 নয়, 60 অ্যাডেড, এখানটা 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে, বুঝেছো? আলাদাভাবে আমি ভাবছি না, আমার মনে ওইটা ঢুকছেই না। দেখুন তো, হেঁটে চলে এলাম, মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে এসেছি। ওইটা দেখতে হলো, তাকে বললো হ্যাঁ আপনি বাংলাদেশের বর্ডারে, এমনি মনেই হচ্ছে না। সবসময় আমি বলি একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আছে, একটা খালি বলে যায় সবাই খুশি হবে, ওই কাজটা করবো। আবার দেখেন এক সাংবাদিক, বাংলাদেশের সাংবাদিক কি কয় দেখেন, কয় আমরা ছোট রাষ্ট্র, আপনারা আমাদের পাশে বৃহৎ শক্তি, আপনারা আমাদেরকে লালন পালন করবেন। শুনেন, আমরা ছোট রাষ্ট্র, আপনারা আমাদের পাশে বৃহৎ শক্তি, আপনারা আমাদেরকে লালন পালন করবেন, আপনারা আমাদেরকে লালন পালন, আপনারা আমাদেরকে লালন পালন, আপনারা আমাদেরকে লালন পালন করবেন। শুনেছেন? কোনো রাগঢাক নাই, সরাসরি প্রকাশ্যে গোলামের মতো করে মনিবের উদ্দেশ্যে বললো আপনারা আমাদেরকে লালন পালন করবেন। ওই সাংবাদিকের নাম জানেন? হ্যাঁ, ওর নাম হইতেছে বকুল মাহবুব। ওটা যেটি পাবেন না ঠ্যাং ভেঙে দেবেন, টেংরি ভেঙে দেবেন। আরামজাদা ইন্ডিয়ার দালাল। ওই বাংলাদেশ প্রতিদিনে কাজ করতো, তারপরে নিউজ 24 কাজ করতো বেনাপোল প্রতিনিধি হিসাবে, আবার বেনাপোল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে। কিরকম হারামজাদা, কিরকম ইন্ডিয়ার দালাল দেখেছেন বসে আছে, কেমন করে প্রভুর নিউজ চেপে গেল দেখেছেন? কি বাজে কথা কইলো, বাংলাদেশকে সে খেয়ে নিতে চায়, বাংলাদেশকে একসাথে করে নিতে চায়। পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো প্রতিবাদ জানাইছে? বলে নাই। আমাদের ইন্ডিয়ার মধ্যে ঢুকায় নেওয়ার কথা কওয়া হইলো, কেউ কিছু কইতেছে না, কারো কোনো স্যাটব্যাট নাই। কাশ্মীর বানায় দেওয়ার একটা প্ল্যান নিয়ে আগাইতেছে তারা। এর মধ্যে রংপুরে রামমূর্তি নিয়ে কি গ্যাঞ্জাম লাগিয়েছে না? ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থার কানেকশন তো পাওয়া গেছে এখন, দেখেছেন তো? আমি একটা ভিডিও করেছিলাম, সেটাও তো দেখেছেন, এটা সাহেব দেখে দেন, দেখেছেন? আমি শুরু করেছিলাম, তারপর এখন কোথায় যায় লাগিয়েছে এটা। সেইখানে এরকম একটা বিপজ্জনক পরিস্থিতিতে ইন্ডিয়ার একজন বিশ্বস্ত স্পোক্সম্যান দরকার বাংলাদেশের মধ্যে। কেমনে পাবে? ইন্ডিয়ার মেলা স্পোক্সম্যান আছে, পুন্দের আলো, দিল্লি স্টার, এগুলো সেগুলো আছেই তো, কিন্তু পলিটিশিয়ানদের মধ্যে সরকারের মধ্যে বুড়া কিছু আছে, যেমন ধরেন শিলং সালাউদ্দিন আছে, আমির খসরু আছে, মির্জা ফখরুল আছে, বা মেজর হাফিজ আছে, গয়েশ্বর আছে, এ তো বলবে না, রিস্ক আছে। এই প্রো ইন্ডিয়ান কথা কওয়া হবে কষা জাহেদকে দিয়া। সে ইন্ডিয়া ইচ্ছা করে পুশিং করতেছে না, এইটা বলে যে পয়েন্ট হারাইছিল, যে গালি খাইছিল, সেটা গেইন করার জন্য এই নাটকটা করা হইলো দিল্লিতে। এটা পুরা দল যাইতেছিল, সে ছিল দল নেতা, তার দলে প্রায় 20 জনের মতো সবাই ঢুকে গেল ইন্ডিয়াতে, সবাই ঢুকতে দিল, আর ঢুকতে দিল না তারে। সে রাগ করে দেশের প্রেস্টিজ বাঁচানোর জন্য চলে আসলো, আর চারিদিকে ধন্য ধন্য পড়ে গেল, ধন্য ধন্য বলি সবে। সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম পর্যন্ত কইছে জায়েদকে দিল্লিতে ঢুকতে না দেওয়াটা সার্বভৌমত্বের উপরে আঘাত। আমাদের দেশের একজন উপদেষ্টাকে সকল ডিপ্লোম্যাটিক চ্যানেলে জানিয়ে দেওয়ার পরেও তার সাথে যে অসৌজন্যতা করা হয়েছে, এটা আমাদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা শামিল। শুনেছেন? এনসিপিরা দলে দলে স্ট্যাটাস মারতে থাকলো কষা জায়েদের পক্ষে, দেশের অপমান হয়েছে। কষা জায়েদ মানে দেশ নাকি রে? জামাত দিছে কিনা জানি না, দিতেও পারে। বাংলাদেশের পলিটিশিয়ান হইতে হইলে তার উন্নত মানের বেকুব হইতে হয়। বেকুব না হইলে ইন্ডিয়া বাংলাদেশে এরকম রাজধানী চালিতে পারে দিনের পর দিন, এতদিন ধরে। ব্যাস তারপরে এখন কষা জায়েদ এখন অ্যান্টি ইন্ডিয়ান সিপাসালার হয়ে গেল। নিজের কাণ্ডজ্ঞান দিয়া বলেন তো, সে যাবে, এটা কূটনৈতিক চ্যানেলে জ্বালানো হয়েছে, সে নিজেই বলছে।
শোনেন, আমার তো একটা ডেলিগেটকে লিড করছে, আমার সাথে আরো মানুষজন ছিলেন, তারা তাদের ইমিগ্রেশন পার করে চলে গেলেন। আমার ইমিগ্রেশন যখন শুরু হলো আমি মুহূর্তে বুঝতে পারলাম তারা দেরি করছেন, তাদের সময় লাগছে। আমাদের হাই কমিশনার প্রথম থেকে আমার সাথে ওখানে ছিলেন, পুরো সময়টা হাই কমিশনার পাশে ছিলেন। তিনি তার জায়গা থেকে সলভ করার চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় ফোন করে। এই রাষ্ট্রের, আমি আবারও বলছি ব্যক্তি না, আমি এই রাষ্ট্রের একটা পদে আছি, সেই পদের প্রতি যে সৌজন্য সেটা ল্যাক করেছে বলে আমার মনে হয়েছে, যে আমি ম্যালট্রিটেড হয়েছি, আমার সাথে সঠিক বিহেভ করা হয় নাই। কারণ আমি যখন যাব এই তথ্য জানানো হয়েছিল। শুনেছেন, হাই কমিশনার নিজে উপস্থিত আছে এয়ারপোর্টে, ওর নামে নাকি কালো তালিকা হয়েছিল কিনা কে জানে, কিন্তু ইন্ডিয়ান মিডিয়া নিজেই বলতেছে সেই কালো তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তার নাম। তাহলে তারা আটকাবে কেন? কোনো কারণ আছে? তাহলে এটা নাটক না? এখন এসে বলতেছে ভারতের সাথে আমরা সম্পৃক্ত হইতে চাই। এবার একটা জিনিস চিন্তা করে দেখেন, ভারতের সাথে আমরা সম্পৃক্ত হইতে চাই, এই কথাটা যদি কষা যায় 2 দিন আগে কইতো, গালি খায়া লম্বা হয়ে যেত একেবারে। এখন খুব স্বাভাবিকভাবে কইতে পারলো, কোনো প্রতিবাদ হইল না, পারলো কারণ ওই নাটকটা করে আসিছে। কইতেছে কি, ভারতের সঙ্গে আমরা এনগেজ করতে চাই, আমাদের সমমর্যাদার ভিত্তিতে আমরা ব্যবসা বাণিজ্য সহ আরো অনেক কিছুতে আমাদের উন্নতি করার সুযোগ আছে। আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে তো আমরা নেমেও আসছি। ইন্টারিমের সময় সম্পর্কটা যথেষ্ট খারাপ পর্যায়ে গেছে, সেগুলো সরাই রেখে আমরা এনগেজ করতে চাই, ব্যবসা বাণিজ্য করতে চাই। আমাদের এক্সচেঞ্জ নানা ফর্মে হইতে পারে, ওই ব্যবসা বুঝে, কত ব্যবসা বুঝে। তা আমাদের হাই কমিশনগুলো এনগেজ করতেছে না, ওখানে আছে না হাই কমিশন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে না, ওরা এনগেজ হইতেছে না। ওই একটা শিক্ষামন্ত্রী পদমর্যাদার একটা উপদেষ্টা, যার আসলে কোনো কাম নাই, কোনো কাজ নাই, কিন্তু কোনো নির্বাহী ক্ষমতা নাই, সে কি এনগেজ হবে ইন্ডিয়ার সাথে? ওই বুঝে এনগেজ হওয়া কি? ওই ব্যবসা বাণিজ্য বুঝে, ব্যবসা বাণিজ্য করার জন্য এনগেজ হইতে হয়। ওই বেকুব জানেও না যে দুইটা সরকার খুব স্ট্র্যাটেজিক ব্যবসায় যুক্ত হয়, যেমন অস্ত্র, সামরিক সহায়তা, নজরদারির যন্ত্র, প্লেন, হেলিকপ্টার, এনার্জি, এই সমস্ত জায়গায়। বাকি ব্যবসা কি সরকারের উপরে নির্ভর করে বসে থাকে নাকি? এটা বেকুব, বালচিন, চাল ডাল আটা তরকারি মশলা এগুলো কি সরকারের উপরে নির্ভর করে? যেখান থেকে কম পাবে সেখান থেকে ব্যবসায়ীরা কিনে আনবে। হাসিনার আমলে তো অবাধ বাণিজ্য চলেছে না, ইন্ডিয়ার বাংলাদেশ, আমরা কি এক্সপোর্ট করতে পারছি ইন্ডিয়া? উল্টা আমাদের ইকোনমিকে মানসিকভাবে পঙ্গু করে ফেলা হয়েছিল। আমরা আমাদের চাহিদার চাইতে বেশি পেঁয়াজ উৎপাদন করি, তাও বাংলাদেশের মানুষ মনে করতো ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া আমাদের রান্না হবে না, আমাদের রান্নাঘর বন্ধ হয়ে যাবে। ইন্ডিয়ার সাথে আমরা ব্যবসা করি নাই, ওদের জিনিস টাকা দিয়ে কিনলেই হয় না, তো ওদের টাকা দিয়ে কেনা হবে, তারপরে আমাদের কৃতজ্ঞ থাকতে হবে ইন্ডিয়ার উপরে। ইন্ডিয়া কতগুলো কারখানা করছে বাংলাদেশে, আমরা কয়টা কারখানা করতে পারছি ইন্ডিয়াতে? একটাও না। ইন্ডিয়ান ডাক্তার এসে দেদারসে প্র্যাকটিস করে গেছে না বাংলাদেশে, শহরে শহরে গিয়া। ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাংলাদেশে কারখানা করছে না, সানফার্মা কারখানা করছে না, প্রচুর ব্যবসা করতেছে না। আমরা কি করছি? আমরা কি কারখানা করতে পারছি ইন্ডিয়াতে? কি এক্সপোর্ট করি আমরা ইন্ডিয়াতে? কোনো পণ্য আসবে না বাংলাদেশে, ইন্ডিয়ার বিকল্প পণ্য খুঁজে আনবো, বেশি দাম হইলেও আনবো। আর কষা জাহিদকে কেনের দায়িত্ব নিতে হয়েছে? ওরা কে দায়িত্ব দিছে? ওই কোন আসছে, ওই কোন হরিদাস পাল এসছে? হাসিনার মতো একটা ইন্ডিয়া পেটে দেবো। ফুন্দের আলোয়ার দিল্লি স্টারে গিয়ে আবার কান্নাকাটি করে এই কষা জাহিদ, মানে বুঝেছেন তো, সব ইন্ডিয়ান রসুনের কিন্তু ফুন্দের আলো আর দিল্লি স্টার। উটি যে যাবি, সে যে জামাত হোক, এনসিপি হোক, বিএনপি হোক, যেই হোক, মনে রাখবেন ওই লোকের, ওই পলিটিশিয়ানের টিক্কি বান্ধা আছে ইন্ডিয়ার কাছে। খেয়াল রাখবেন কে যাচ্ছে ফুন্দের আলো আর দিল্লি স্টারে, তারা কখনো বিশ্বাস করবেন না, যেই দলের হোক না কেন, যত বড় নেতা হোক না কেন। দুজন ব্যক্তিকে আজকে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দেব। এই দুজন ব্যক্তির পরিচয় আপনাদের জানা থাকা দরকার, এবং এই সমস্ত মানুষগুলোকে আমরা যখনই দেখি বারবার ভুল করে বসি, আর এই ভুল যাতে ভবিষ্যতে না হয় এই জন্যই তাদের পরিচয় আপনাদের সামনে থাকা জরুরি। আমরা স্টেপ বাই স্টেপ যাব। প্রথমে আমরা আপনাদের সামনে একটু পরিচয় করিয়ে দেব আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী। তাকে তো আপনারা সবাই চেনেন, কতটুকু চেনেন তাকে? তার কিন্তু বিরাট একটা পরিচয় আছে। পরিচয়টা কি জানেন? তিনি নিজের মুখে সেটা স্বীকার করেছেন। মনে পড়ে আপনাদের নির্বাচনের আগে তার নির্বাচনী প্রচারণা চালানোর সময় জনগণকে জোরহাত করে বলেছিলেন যে আল্লাহর ওয়াস্তে নির্বাচনের এই কয়টা দিন যাইতে দেন, আমি যে কত বড় জাউরা সেটা আমি হারে হারে বুঝিয়ে দেব। আত্মস্বীকৃত ওইটা নিজে স্বীকার করেছেন, এখানে তো অন্য কারো কিছু বলার নাই। এবং তিনি রিয়েলি যে কত বড় ওইটা সেটা এখন বাংলাদেশের জনগণ বুঝতে পারছে। সম্প্রতি তিনি 8 দিন হসপিটাল বন্ধ করেছেন তিনি। আচ্ছা, এই হসপিটাল বন্ধ করার পরে যখন চারিদিক থেকে প্রচন্ড সমালোচনা শুরু হয়েছে যে হসপিটাল কেন বন্ধ হবে, রোগী মারা যেতে পারে ভুল চিকিৎসায়, এর জন্য কারো গাফিলতি থাকলে, কেউ দায়ী থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, কিন্তু হসপিটাল কেন বন্ধ করতে হবে? আমাদের দেশে তো শুধু 8 দিন হসপিটালেই রোগী মারা যায় না, প্রত্যেকটা হসপিটালে রোগী মারা যায়, এবং কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতি থাকে, এটাও সত্য। তাই বলে কি হসপিটালগুলো কোনো একটা বন্ধ হয়েছে? হয় নাই। 8 দিন কেন বন্ধ হলো সেটাও তিনি স্বীকার করেছেন। আচ্ছা, তিনি যে আত্মস্বীকৃত ওইটা, এটাকে আমি বানিয়ে বললাম নাকি প্রমাণ নেবেন? আসেন আমরা প্রমাণ দেই, আগে ভিডিওটা দেখি। দিস ইজ ফার্স্ট টাইম আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই, আজকে ভাবছি পড়বো এবং কালকে রাতটা এই কয়টা দিন পড়বো। এই যে 8 দিন হাসপাতাল, মানে ও বেটাও জবাব করবে, তার লাইসেন্স বাতিল করবো নাকি চুমা বলতে বলেন তো? কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পিছনে। আপনারা কোটি কোটি টাকা নিয়ে তার পিছনে ঘুরেছেন। আমি আমার মনে হয় আমি এই উত্তর দিতে চাই না, মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন যে এই প্রুফটা আমাকে দেখান। যেটা নাক দিয়ে মুখ দিয়ে সারিয়ে এটা কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত, সব মরে যাবে। আমি যখন টয়লেটে যেতাম বই সাথে নিয়ে যেতাম,
আমি যে আনারি ডাক্তার না, আমিও তো বুঝতাম যে বাচ্চা তো মুক্ত বাতাস এসে ভালো হয়েছে, তার মানে ওইখানে অক্সিজেন পায় না। যে আমরা কিন্তু ভেন্টিলেশনের যে কার্বন ডাইঅক্সাইড লেভেল যেটা থাকার কথা, সেই কার্বন ডাইঅক্সাইড লেভেলে এখনো যারা এক্সপার্ট তারা মনে করেন না, তারা মনে করেন না, এটা আমার কথা বলছেন, তারা মনে করেন না যে এই কারণে শিশু মৃত্যু হতে পারে। কথা বলো কাজ যাই করো, বাতিল করছি তো করছি। এই ভিডিওতে তিনি কি বলেছেন, কয়েকটা বিষয় কিন্তু বলেছেন। প্রথমে তিনি বলেন আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদ বাদ যায় নাই। এর আগে তাহাজ্জুদের কথা কে বলতো? কোনোদিন তাহাজ্জুদ বাদ যায় নাই ওই যে নারায়ণগঞ্জের কে যেন পালিয়ে গেছে এখন, তার নাকি কোনোদিন তাহাজ্জুদ বাদ যায় না এবং তার নেত্রীরও কোনোদিন তাহাজ্জুদ বাদ যায় নাই। তো তাহাজ্জুদ বাদ যায় নাই, তাই যদি এই অবস্থা হয়, বাদ গেলে কি অবস্থা হতো রে ভাই। এরপরে তিনি প্রথমেই শুরু করলেন আদ-দিন দিয়ে। আর আদ-দিন কেন বন্ধ করলেন সেটাও তিনি পরিষ্কার করে বললেন যে ও শালা জামাতের প্রতিষ্ঠান বন্ধ করবো না, কি করবো, ওটা বন্ধ করেছি তো ভালো করেছি। এখানে একটা বিষয় উল্লেখ করা দরকার, আদ-দিন হসপিটাল কিন্তু শুধু হসপিটাল না, ওটা কিন্তু একটা মেডিকেল কলেজ। তো যখন সমালোচনা হয়েছে এখানে প্রায় 500 জন ছাত্রছাত্রী আছে যারা মেডিকেলে পড়ালেখা করছে, তো তখন বলছে যে আমরা তো শুধু হসপিটালের লাইসেন্স বাতিল করেছি, আমরা তো মেডিকেল কলেজের লাইসেন্স বাতিল করিনি, মেডিকেল কলেজ বন্ধ করিনি। একটা মানুষের এই ব্যাপারে সে আসলে কি করে ডাক্তার হয়েছে, সে আসলে ওই ডাক্তার নাকি ভুয়া সার্টিফিকেট দিয়ে ডাক্তার হয়েছে, এটা একটু খতিয়ে দেখা দরকার। এখন বাংলাদেশে এগুলো কে খতিয়ে দেখবে? আচ্ছা বলেন তো, মেডিকেলে যারা পড়ে তারা আমার এই ভিডিও যদি দেখেন তারা বুঝতে পারবেন, বা আপনাদের ভাই ব্রাদার কেউ থাকলে জিজ্ঞাসা করবেন, মেডিকেলের ছাত্রদের থার্ড ইয়ারে গিয়ে তাদের জন্য হসপিটাল একেবারে কম্পালসারি। হসপিটাল না থাকলে তাদের কোনো ভ্যালু নেই, কারণ তাদের ওই থার্ড ইয়ারের পর থেকে পুরা সম্পর্কটাই হচ্ছে হসপিটালের সাথে। তারা রোগীর পাশে বসে তারা ক্লাস করে এবং হাতে কলমে, ওইটাই হচ্ছে মূলত তাদের যে ডাক্তার হয়ে ওঠার যে স্বপ্ন, ওইটাই কিন্তু তারা প্র্যাকটিক্যাল শুরু হয়, ইনজেকশন পুশ করা, নার্ভ দেখা। তাহলে এটা কিন্তু পরিষ্কার যে মেডিকেল মানেই হসপিটাল, সাথে হসপিটাল থাকতে হবে, নাহলে মেডিকেল মূল্যহীন। যেখানে যেখানে মেডিকেল আছে সেখানে সেখানেই হসপিটাল আছে, হসপিটাল ছাড়া কোনো মেডিকেল নেই। অথচ তিনি বললেন যে আমরা হসপিটাল বন্ধ করেছি, মেডিকেল বন্ধ করি নাই। কোন মানের ওইটা হলে এই কথা বলতে পারে? তারপরে কি বলেন যে ওইটা ও তো জামাতের প্রতিষ্ঠান, তো জামাতের প্রতিষ্ঠান বলে বন্ধ করতে হবে। সারা দেশে জামাতের যে প্রতিষ্ঠানগুলো আছে সবই তাহলে বন্ধ করতে হবে? জামাত কি দেশে ভেসে আসা পানা রে ভাই? আমি বুঝি না, জামাত ভালো কাজ করলে ওইটা মন্দ, আর ওরা আকাম কুকাম যা কিছু করুক ওইটা সব বেস্টি কাজ। এটা কোন ধরনের দেশে বাস করছি আমরা, এটা বুঝতে পারছি না। প্রতিষ্ঠান তো কোনোদিন একটা গড়েন নাই। এদেশে জামাত ইসলাম মানুষের সেবায় যে সেবামূলক প্রতিষ্ঠানগুলো গড়েছে সেইগুলো আপনি এসেছেন বন্ধ করতে। জনগণ যেদিন খেপবে, শেখ হাসিনার পালানো দেখেছেন তো, একটা পশমও থাকবে না ওইখানে। আর আপনি যে বলছেন না যে আপনি কত বড় ওইটা, জনগণ যে কত বড় ওইটা সেটা তো আপনি দেখেন নাই। জনগণ যেদিন খেপবে সেদিন জনগণের ওইটা দেখবেন। জনগণ কাকে বলে? এরা সুস্থ মস্তিষ্কের মানুষ নয়, নিশ্চয় সুস্থ মস্তিষ্কের মানুষ নয়। আর বিএনপি তারা এই মালগুলো কোথা থেকে পায় আর ধরে নিয়ে আসে। নির্বাচনের আগে তার এই বক্তব্য ভাইরাল হবার পরেও বিএনপি তাকে স্বাস্থ্যমন্ত্রীর মতো একটা জায়গায় বসিয়েছে। এর সাথে ভালো তো আসলে নাই। আচ্ছা, এরপরে আরেকজন ব্যক্তির পরিচয় করিয়ে দেই। দেখতে এই এত বড় বড় দাড়ি, ডগলাস ফস্কেটেরও দাড়ি ছিল, এত বড় বড় দাড়ি। ওই দাড়ি দিয়ে কি আসে যায় যদি তার ভিতরে ইমান না থাকে? যদি সেই ইসলামের দুশমন হয়? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাড়ি ছিল না? ছিল তো। এই লোকটা, এই মনিরুল হক চৌধুরী, সে গত দুদিন আগে সংসদের ভিতরে দাঁড়িয়ে বিরোধী দলীয় নারী সংসদ সদস্যদের পর্দা সম্পর্কে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, যে কথাগুলো বলেছে, এই বিষয়ে আমি আলোচনা করার ইচ্ছা ছিল না, পক্ষপাতী ছিলাম না, যে না যা বলছে ওখানে তো সংসদের ভিতরে একটা প্রতিবাদ হয়েছে, ওটা ওখানেই চুকে যাক। কিন্তু তার আরেকটা পরিচয় পাওয়ার পরে আমার কাছে মনে হলো তার পরিচয় আসলে আপনাদের জানা থাকা দরকার। প্রথমে তার অতীত একটু বলি। 1974-75 সালে সে কিন্তু ছাত্রলীগের সভাপতি ছিল। তো ছাত্রলীগের সভাপতি যেসব মাল থাকে ওসব মাল সম্পর্কে তো আপনারা জানেনই। ওই যে ফোজা পাগলা একটা ছাত্রলীগের সভাপতি ছিল, সে কি জিনিস এখন তো আপনারা হারে হারে বুঝতে পারছেন। এরকম আরো অনেকে আছে যেগুলো ওইখান থেকে এসেছে, সেইগুলোই এখনো ওইখানেই চেটে বেড়ায়। এরপর কুমিল্লা 10 আসন থেকে 9 আসন থেকে সে জাতীয় পার্টির নির্বাচন করেছে, হেরেছে। সর্বশেষ তিনি এই 2026 সালে কুমিল্লা 6 আসনে এসে নির্বাচন করেছেন বিএনপির হয়ে, এবং তিনি সেখান থেকে জিতে এসেছেন। এই জেতা যে কি জেতা সেটা তো আমি আপনি সবাই জানি। এইখান থেকে জেতার পরে সে সংসদে গিয়েছে। আরো একটা ভিডিও তার ভাইরাল হয়েছে, যেইটার কারণে মূলত আমার এই কথাগুলো বলা। তিনি কাউকে যেন ফোনে নির্দেশ দিচ্ছেন যে পাঠ্যপুস্তক থেকে ইসলামের ইতিহাস, ইসলামিক স্টাডিজ এই সাবজেক্টগুলো বাদ দিয়ে চিড়িয়াখানায় ওগুলো পাঠিয়ে দিন। ইসলাম হিস্ট্রি সাবজেক্ট মোগল সম্রাটের ইতিহাস পড়া এই সুপারিনার মাস্টাররা দেখেছে এটা আলাদা রাস্তায় প্রতিষ্ঠা করতে দিন না, এই জন্য আলাদা একটা চিড়িয়াখানা করে ওখানে মাসে মাসে টাকা দিয়ে আমরা দাদি আমি বাজারে প্রস্তাব দেবো, দাদা আমাদের কিছু টাকা রাখে আপনার জন্য, ইসলামী ভাবে এটি দয়া করে দূর করে। মুঘল সাম্রাজ্যের ইতিহাস ওখানে পড়ানো হয়, ওগুলো চিড়িয়াখানায় পাঠিয়ে দিন। একটা কথা এখানে শুধু শুনে রাখুন, মুঘল সাম্রাজ্যের ইতিহাস কাদের কাছে সবচেয়ে অপাঙ্ক্তেয়? কারা মুঘল সাম্রাজ্যের সমস্ত স্থাপত্যগুলো, বৈশিষ্ট্যগুলো, চিহ্নগুলো মুছে ফেলতে চাচ্ছে? কারা? এই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। ভারত থেকে মুঘল শাসকদের যত কীর্তি, যত কর্ম, যত ঐতিহ্য সবকিছু তারা মুছে ফেলছে। তাদের নির্মিত মসজিদগুলো তারা ভেঙে দিয়ে সেখানে মন্দির তৈরি করছে, এবং ওই মুঘল শাসকদের চরিত্র হননের জন্য মিথ্যা বয়ান তারা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেছে, এবং তাদের চরিত্র বিকৃতভাবে তারা তাদের ছাত্রদেরকে, তাদের নাগরিকদেরকে শিক্ষা দিচ্ছে। তাহলে সমস্যাটা তো ওইখানে। তো সেটা মনিরুল হকের কাছে আসলো কি করে? মনিরুল হককে নিয়োগ দিয়েছে ওখানে, ওখান থেকে বলেছে যে যাও, তুমি যাও, কিন্তু তোমার ড্রেস হবে কিন্তু এটা, তাকে বলে দিয়েছে। এবং এটা শুধু
ভারত বলে দেয় নাই, ভারত এবং ইসরায়েল মিলে তাকে এই ড্রেস কোড দিয়ে, তার এই অবয়ব দিয়ে, তার এই সুরত দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে যে যাও তোমার কাজ হবে এই পোশাক পরে তুমি ওদের ভিতরে মিশে থেকে তোমাকে দেখতে মনে হবে তুমি আল্লাহর ফেরেশতা মাত্র নাজিল হলে, কিন্তু তোমাকে কিন্তু এই কাজগুলো করতে হবে। জামাত জোটের কঠিন চাপে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তারেক বিন জিয়া লাইনে আসেন। হ্যাঁ, ডোমেস্টিক প্রেশার, জনগণের প্রেশার এবং জনগণের প্রেশার, বিরোধী দলের প্রেশার যদি সঠিকভাবে দেওয়া যায় এটা কাজে লাগে, আমরা সেটাই দেখছি। দর্শক, একটা বড় ধরনের সিদ্ধান্ত বাংলাদেশে ফাইনাল হয়ে গেছে। এটা বাংলাদেশের ভূ রাজনীতিতে, বাংলাদেশের কৌশলগত রাজনীতিতে একটা মাইলফলক হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। এই বিষয়টা বুঝতে হলে আগে আপনাকে বুঝতে হবে তারেক রহমান ব্যক্তি হিসেবে নম্র, ভদ্র এবং যেহেতু তিনি রাষ্ট্রনায়ক ফর দি ফার্স্ট টাইম, এই জন্য কখন কিভাবে কাকে টাইট দিতে হবে, কার সাথে ঘাটতারামি করতে হবে, এরকম অনেক বিষয় তিনি বুঝেন না। যেমন ভারতের সাথে সম্পর্কটা যে বাবুসোনা বলে কাজ হবে না, পিঠে হাত বুলিয়ে কাজ হবে না, এই রিয়েলাইজেশনটা এখনো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হয়নি। ভারতকে লাইনে আনতে হবে ঘাট ধরে। ঘাট ধরে কিভাবে? পাকিস্তান, চীন, তুরস্ককে সাথে নিয়ে তাদের সাথে সামরিক এগ্রিমেন্ট করে, তারপরে চীনের প্রজেক্ট দিয়ে পুরো 7 সিস্টার্স, শিলিগুড়ি করিডোর সহ সব কিছু ঘিরে ফেলতে হবে। তারপরে আপনারা দেখবেন যে ভারত চুপসে গেছে। কিন্তু না না ভাই, আমরা আপনাদের 7 সিস্টার্সের ঘিরে কোনো অস্বস্তিকর পরিস্থিতি, যেটা আপনারা অসন্তুষ্ট হন, এরকম কিছু করবো না ভাই, আপনারা একটু ভালো হয়ে যান প্লিজ। এইরকম পিঠে হাত বোলানো কাজ হবে না। ভারতের যে আধিপত্য, বাংলাদেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি, তাদের যে রাজনীতি, এটা যদি বন্ধ করাতে হয়, পুরো 7 সিস্টার্স চীনের বড় বড় মেগা প্রজেক্ট দিয়ে ঘিরে ফেলতে হবে। যেমন বগুড়া বিমানবন্দর করবেন, এটা চীনের অর্থায়নে করতে হবে। বিমান ঘাঁটি করবেন, বিমান ঘাঁটি করার কথা বলা হচ্ছে, চীনের বিমান ঘাঁটি করেন, চীনের সহায়তায়। চাইনিজ বিভিন্ন যন্ত্রপাতি থাকবে। এবং আপনি ড্রোন কারখানা করবেন বাংলাদেশে, তুরস্কের অর্থায়নে, এটা করতে হবে উত্তরাঞ্চলে, ভারতের বর্ডার ঘেঁষে। এবং তিস্তা মহা প্রজেক্ট আপনি বাস্তবায়ন করবেন উত্তরাঞ্চলে। বাংলাদেশে উত্তরাঞ্চলের চিত্র পরিবর্তন করা জরুরি। এরপরে আপনি নীলফামারী বিমান ঘাঁটি আপনি চালু করবেন চাইনিজ অর্থায়নে, এবং 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল করবেন চাইনিজ অর্থায়নে। মানে চাইনিজ প্রজেক্ট থাকা মানে চাইনিজ প্রেজেন্স থাকা, এবং এগুলো পুরো 7 সিস্টার্স ঘিরে। তখন দেখবেন যে ওরা লাইনে এসে গেছে। এবং বড় বড় স্থাপনা, শিল্প কারখানা, ইপিজেড, চাইনিজ কারখানা, এগুলো উত্তরাঞ্চলে দরকার, কারণ উত্তরাঞ্চলে এমনিতেই অর্থনৈতিক উন্নয়ন দরকার। এবং উত্তরাঞ্চলে চীনের অবকাঠামো বা চীনের অর্থায়ন এগুলো থাকা মানেই হচ্ছে ভারতের কাপাকাপি শুরু হয়ে যাবে, কারণ ভারত চীনকে প্রচন্ড ভয় পায়। তখন বাংলাদেশের এইভাবে ভারতকে সাহায্য করতে হবে। পিঠে হাত বলে বাবুসোনা বলে কাজ হবে না। ভারত একটা রগ স্টেট, তারা একটা অসভ্য রাষ্ট্র অনেকটা। তারা স্বাভাবিক ফরেন পলিসিতে বিশ্বাস করে না, বাংলাদেশকে চুষে খেতে চায়। আর স্বাভাবিক আচরণ করে সমপর্যায় শক্তির সাথে, যেমন পাকিস্তান কিংবা চীনের সাথে ভারত স্বাভাবিক আচরণ করে, কিন্তু বাংলাদেশ কিংবা দুর্বল যারা আছে তাদের সাথে স্বাভাবিক আচরণ করে না। এটা শুধু ভারত না, এটা ফরেন পলিসিরই একটা বাস্তবতা, নেগেটিভ দিক বলেন আর যা বলেন। এই জন্যে আমাদের চীনকে লাগবে। তারেক রহমান মাঝে মাঝে নম্র ভদ্র, যে না বাড়াবাড়ি করা যাবে না। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে একনেকের একটা বৈঠক হয়েছিল, সেখানে চীনের অর্থনৈতিক অঞ্চল পাশ হওয়ার কথা ছিল, কিন্তু চীনের অর্থনৈতিক অঞ্চলের জন্য অর্থ বরাদ্দ পাশ হয়নি। এটা ভারতের চাপে ভারত বলেছে না না, তোমার কি লাগবে আমি কিছু দিতেছি, চীনের অর্থনৈতিক অঞ্চল এগুলো অনুমোদন দিও না, একনেকে এটা পাশ করো না। তারেক রহমান পাশ করেন নাই। তখন আমরা বা যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি, আমরা সোচ্চার ছিলাম, মানে হতাশ হয়েছিলাম যে না, কাজটা হলো না, এটা কেমন হয়ে গেল যে একনেক বৈঠক হলো প্রধানমন্ত্রীর সভাপতিত্বে, অথচ চীনা অর্থনৈতিক অঞ্চল এটা অনুমোদন পেল না। কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এদেশের জনগণ সোচ্চার অবস্থান জানিয়ে আসছিল। জামাত বেশ কিছু মিছিল করেছে, বিক্ষোভ করেছে, এনসিপি তারা শাহবাগে এবং সীমান্ত অভিমুখে যাওয়ার কথা বলছে, এবং তারা জনগণকে সাথে নিয়ে বিজেপিকে সহায়তার কথা বলছে। এটা ভারতকে একটা চূড়ান্ত বার্তা, লড়াই করার কথা বলছে। এই যে আন্দোলন, ভারত বিরোধী রাজনীতি বাংলাদেশে জামাত জমিয়ে ফেলছে। এই প্রচন্ড ভারত বিরোধী রাজনীতি বাংলাদেশের জনগণ যেভাবে সোচ্চার হচ্ছে, এটার একটা চাপ সরকারের ডিসিশন মেকিং উপর করছে। আর সেই চাপ থেকে তারেক রহমান ফিল করতে শুরু করেছে না, এই চীনকে ঝুলিয়ে রাখলে কাজ হবে না। হাসিনা যেরকম করতো, চীনকে হাতে রাখতো, বলতো যে না ভারত তো আমাদের বন্ধু, কিন্তু না আপনাদেরকেও লাগবে, আপনাদের এটা দিব 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 দিব, কিন্তু দিব দিব বলে আর দেয় না। তিস্তা প্রজেক্ট আপনাদের দিব দিব বলে অনেক বছর ঘুরিয়ে চীনকে দেয়নি। তারেক রহমান এরকম একটু ঘোরানোর চেষ্টা করেছেন ভারতের কথায়। তো বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি যেভাবে জেগে উঠছে, তাতে শেষ পর্যন্ত আর ঘোরাতে পারলেন না। ঘটনা ঘটে গেছে। খবর, একনেকে অনুমোদন পেল চীনা অর্থনৈতিক অঞ্চল সহ 5 প্রকল্প। এই যে চীনা অর্থনৈতিক অঞ্চলের চীনা ইপিজেড অনুমোদন পেল একনেকে, এটা যা শুরু। এর মানে দেখবেন যে ওই সবকিছু ওই ভারতের সীমান্ত ঘেঁষে চীনা। বগুড়া বিমানবন্দরের, বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরের অনুমোদন কারা পাবে? চীন। এটা কারা পাবে? চীন। ওইটা কারা পাবে? চীন। নীলফামারী হাসপাতাল চীন, বিমান ঘাঁটি চীন, আবার ওই 7 সিস্টার্স গ্রেড ট্রেন লাইন করো রাউন্ড চীন। এরকম অনেক কিছু চীন। ভারতপন্থীরা পলাশবাড়িতে বিরাট মূর্তি তৈরি করে, চীন তার চাইতেও বড় কোনো স্থাপনা তৈরি করবে তার আশেপাশে সৌন্দর্য বর্ধনের জন্য।
এখন সেই মূর্তি ওটা স্পর্শকতার বিষয়, কিন্তু এটার উদ্দেশ্য কি এটা জনগণ সহজেই বোঝে। তো চীনও এরকম কিছু করে তাদের একটা প্রেজেন্স থাকবে, এবং এই পলাশবাড়িকে কেন্দ্র করে তো ওদের একটা বিশৃঙ্খলা। ওই পলাশবাড়িতে দেখবেন যে চীনের বিভিন্ন প্রকল্প বা বিভিন্ন কিছু থাকবে। এইভাবে ভারতকে টাইট দিয়ে রাখা হবে, এটাই ফরেন পলিসি। দর্শক, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্প সহ মোট 5টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় দেওয়া হয়েছে 7,003,36,00,000 টাকা। এখন এটা আমরা স্পেশালি গুরুত্বের সাথে বলছি এই কারণে যে চীনা অর্থনৈতিক প্রকল্প এটা এর আগের বার অনুমোদন দেওয়া হয়নি। এমন না যে টাকা পয়সার কোনো কারণে, যদি হতো তাহলে এমন কি হলো নতুন টাকা পয়সা এবার পাওয়া গেল যে এবার অনুমোদন দিলেন, আগের এক নাকি অনুমোদন দেয়নি, এবার দেননি কেন? আগের এক নাকি কিন্তু ফাইল উঠেছিল কিন্তু অনুমোদন হয়, ওটা রাজনৈতিক কারণে, ভারতের চাপে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।